বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএ অনার্স ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের নতুন ছাত্রীরা, তোমাদেরকে প্রথমেই জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। আমাদের কলেজে আসার জন্য তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমরা সাথে একটা দুঃখ রয়ে গেল যে আমরা তোমাদেরকে সামনাসামনি দেখতে পাচ্ছি না, সশরীরে অভ্যর্থনা জানাতে পারছি না। কিন্তু আমরা তোমাদের সাথে সবসময় আছি এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা ইতিমধ্যে আরও কয়েকটি ক্লাস করেছো কয়েকটি সাবজেক্টের, এবং আমাদের শিক্ষকগণ তোমাদের জানিয়েছেন, অনার্স সম্পর্কে জানিয়েছেন, এই কলেজ সম্পর্কে জানিয়েছেন, বিভিন্ন রুলস রেগুলেশন সম্পর্কে জানিয়েছেন। তো তোমরা বইয়ের নামও আশা করি পেয়ে গেছো। তো বইগুলো কিনে ফেলবে, যাতে এই অনলাইন ক্লাস যখনই চলবে, যেই সাবজেক্টের যে ক্লাসই চলুক না কেন, তোমরা বাসায় বইটা একটু পড়ে নেবে। সাথে সাথে যেদিনের লেকচার সেদিনই যদি পড়ে নাও, তাহলে বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে, এবং পরবর্তী ক্লাসে তোমরা পরের পড়াটা তাড়াতাড়ি ধরে নিতে পারবে। তো আমরা আজকে আমাদের বিষয় হচ্ছে বাজারজাতকরণ নীতিমালা। তোমাদের আমরা আজ পড়াবো চ্যাপ্টার 2, অর্থাৎ এই বাজারজাতকরণ নীতিমালার দ্বিতীয় অধ্যায়, মার্কেটিং সিস্টেম অ্যান্ড দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট, অর্থাৎ বাজারজাতকরণ ব্যবস্থা ও বাজারজাতকরণ পরিবেশ। তোমাদের সাথে আছি আমি নুরুন্নেসা ফাতেমা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। আমাদের দ্বিতীয় অধ্যায়ের আজকে আমরা যে দুটো টপিকস নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে বাজারজাতকরণ পরিবেশ বলতে কী বোঝায়, বাজারজাতকরণ পরিবেশ অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। এই দুটো বিষয় নিয়ে, টপিকস নিয়ে আমরা আজকে আলোচনায় যাব। বাজারজাতকরণ পরিবেশ বোঝার আগে আমাদের বুঝতে হবে বাজারজাতকরণ কাকে বলে, এবং সেটা প্রথম ক্লাসে তোমরা আইডিয়া পেয়েছো। আমাদের আরেকজন শিক্ষক তিনি বলেছেন বাজারজাতকরণ কাকে বলে, এবং তোমরা ব্যবসা শিক্ষা থেকে যারা এসেছো তাদের তো অবশ্যই ধারণা রয়েছে মার্কেটিং, বা যাকে বিপণন বলা হয় বাংলায়, বিপণন বা বাজারজাতকরণ, এটার মানে হচ্ছে যে উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়াটাকেই বলা হয় বাজারজাতকরণ। এখন পরিবেশ বলতে কি বোঝায়? পরিবেশ বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি যে আমাদের চারপাশে যা কিছু রয়েছে, যা কিছু আমরা দেখতে পাই, সেটা প্রাকৃতিক হোক বা অপ্রাকৃতিক হোক, সব কিছুকেই আমরা পরিবেশ বলি। কারণ এটার উপরেই আমাদের অস্তিত্ব নির্ভর করে, যে একটা পরিবেশের প্রভাব মানুষের বেঁচে থাকাকেও নিয়ন্ত্রণ করে। সে কিভাবে চলবে, কিভাবে বেঁচে থাকবে, জীবন ধারণ করবে, সব কিছুই নিয়ন্ত্রণ করে কিন্তু এই পরিবেশ। বাজারজাতকরণ পরিবেশটা একটু আলাদা, কারণ হচ্ছে আমরা পরিবেশের যে শক্তিগুলো সম্পর্কে এর আগে আমরা ইন্টারমিডিয়েট বা এইচএসসি লেভেলে আমরা পড়েছি, যে প্রাকৃতিক কিছু আছে, আবার বাইরের কিছু আছে, যেমন রাজনৈতিক, সামাজিক, আইনগত, প্রযুক্তিগত, অর্থনৈতিক, এগুলো হচ্ছে বাহ্যিক পরিবেশ। আর অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে রয়েছে জলবায়ু আছে, প্রাকৃতিক পরিবেশ রয়েছে। তারপরে অভ্যন্তরীণ বলতে মূলত বোঝানো হয়েছে কোম্পানি বা প্রতিষ্ঠানের ভেতরের কিছু পরিবেশকে, আর বাহ্যিক হচ্ছে কোম্পানির বাইরের পরিবেশকে। কোম্পানির ভেতরের পরিবেশ ব্যবসাকে সরাসরি নিয়ন্ত্রণ করে, প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে এবং প্রভাব ফেলে, এবং এই উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। আর বাহ্যিক পরিবেশের উপাদানগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না, যেমন রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক, সামাজিক, এগুলোকে কিন্তু একজন প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু
প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে পরিবেশটা রয়েছে সেগুলো যেমন এমপ্লয়িরা, কর্মচারীরা, কোম্পানির নিজস্ব রুলসগুলো, ব্যবস্থাপনার বিভিন্ন নীতি, তারপর মূলধন, যন্ত্রপাতি, এগুলো সবগুলোই হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ। এবং এগুলোকে প্রতিষ্ঠানের মালিক বা ব্যবসায়ী তিনি নিয়ন্ত্রণ করতে পারেন, প্রত্যক্ষভাবে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারেন এবং এগুলো প্রত্যক্ষভাবেই প্রভাব ফেলে ব্যবসায়ের উপর। আর বাহ্যিক পরিবেশ পরোক্ষভাবে প্রভাব ফেলে। তো এই প্রত্যক্ষ অর্থাৎ অভ্যন্তরীণ পরিবেশটাকেই কিন্তু বলা হয় ব্যষ্টিক পরিবেশ, আর বাহ্যিক পরিবেশটাকে বলা হয় সামষ্টিক পরিবেশ। তো এই ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশ বাজারজাতকরণের উপর কী প্রভাব ফেলে সেটা আমরা এখন দেখব। আমরা প্রথমে দুজন মনীষীর সংজ্ঞা দেখে নিই, অর্থাৎ যে পরিবেশের উপাদানগুলো কিভাবে বাজারজাতকরণ কার্যক্রমকে প্রভাবিত করে সেটাকেই মূলত বাজারজাতকরণ পরিবেশ বলা হচ্ছে। এখানে আমরা সংজ্ঞা দেখতে পাচ্ছি। অ্যাকর্ডিং টু ফিলিপ কটলার, a company's marketing environment consists of the actor and forces outside marketing that affect marketing management's ability to build and maintain successful relationships with its target customers. এর অর্থ হচ্ছে একটি কোম্পানির বাজারজাতকরণ পরিবেশ কতিপয় বাহ্যিক পক্ষ ও শক্তি দ্বারা গঠিত, যা টার্গেট ভোক্তাদের সাথে সাফল্যজনক সম্পর্কের উন্নয়ন ও রক্ষা করার ক্ষেত্রে বাজারজাতকরণ ব্যবস্থাপনার দক্ষতার প্রভাব ফেলে। আমরা আরেকটি সংজ্ঞা দেখতে পাচ্ছি। অ্যাকর্ডিং টু স্কিনার, the marketing environment includes all the forces outside an organization that directly or indirectly influences its marketing activities. এর অর্থ হচ্ছে একটি সংগঠনের বাইরের সব শক্তি বাজারজাতকরণ পরিবেশের অন্তর্ভুক্ত, যা এর বাজারজাতকরণ কর্মকাণ্ডকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে। তার মানে আমরা বাজারজাতকরণ পরিবেশ বলতে শুধু আমরা এই দুটো সংজ্ঞা আলোচনা করে আমরা এটা বুঝতে পারছি যে কিছু পক্ষ এবং শক্তি রয়েছে যেগুলো বাজারজাতকরণ পরিবেশকে প্রভাবিত করছে। এবং সেটা হচ্ছে এই যে প্রথম সংজ্ঞাটাতে আমরা দেখতে পাচ্ছি, এখানে টাইপিংয়ে একটু ভুল হয়েছে, তোমরা এটা দেখে নেবে। অ্যাক্টরে একটা ভুল আছে, ব্যবস্থাপনা একটা ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। আমি দুঃখিত যে খেয়াল করিনি। তো এখানে দেখো, একটি কোম্পানির বাজারজাতকরণ পরিবেশ কতিপয় বাহ্যিক পক্ষ ও শক্তি দ্বারা গঠিত, অর্থাৎ পরিবেশে কিছু বাহ্যিক পক্ষ এবং শক্তি রয়েছে। যে শক্তিগুলো বা পক্ষগুলো কি করছে? এরা টার্গেট ভোক্তাদের সাথে সাফল্যজনক সম্পর্কের উন্নয়ন ও রক্ষা করার ক্ষেত্রে, টার্গেট ভোক্তা মানে কি? আমার পণ্য যারা ক্রয় করবে বলে আমি ধরে নিয়েছি, আমার যাদেরকে আমি ভেবে রেখেছি যে এরাই আমার ক্রেতা, এদেরকে বলা হচ্ছে টার্গেট ভোক্তা। অর্থাৎ যারা আমার পণ্য কিনতে পারে, যারা আমার পণ্য কিনতে পারে, যাদের কথা মাথায় রেখে আমি এই পণ্যটা বাজারে এনেছি, তাদেরকেই বলা হচ্ছে টার্গেট ভোক্তা। এবং এদের সাথে সাফল্যজনক সম্পর্কটা কেন গঠিত হবে এবং কেনই বা রক্ষা করতে হবে? কারণ হচ্ছে ভোক্তারা যখন আমাদের পণ্যটা ক্রয় করবে, তাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন টাচ করবে এই পণ্যটা ব্যবহার করার পরে, এবং তারা অনেক আস্থা নিয়ে আমার কোম্পানির পণ্যটা ক্রয় করছে এবং তারা একটা ব্যবহার করে সন্তুষ্ট হয়েছে। তো এর ফলে কি হলো? ভোক্তার সাথে আমার একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়ে গেল। এবং এই সম্পর্কটা শুধু একটা পণ্য কেনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হবে দীর্ঘমেয়াদী। যে ভোক্তা আমার কোম্পানির পণ্য ক্রয় করে সন্তুষ্ট হলো এবং সে ভবিষ্যতেও কিন্তু আমার পণ্যটি ক্রয় করতে চাইবে। সেজন্য আমাকে কিছু কাজ করতে হয়, আমার পণ্যটা উন্নয়ন করতে হয় এবং আমার পণ্যে আরও কী কী সুবিধা অ্যাড করা যায়, যোগ করা যায়, সেটা নিয়ে আমাকে চিন্তা করতে হয়, আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হয় এবং ভোক্তার সাথে একটা সম্পর্ক বজায় রাখতে হয়।
যাই হোক, সেগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। শুধু এটাই বলছি যে ভোক্তার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে কিভাবে, যে আমি কতটা পারফেক্টলি আমার পণ্য ভোক্তার হাতে তুলে দিতে পারছি, সেটার উপরেই কিন্তু নির্ভর করছে এই সম্পর্কটা। তো এই যে তুলে দিতে পারছি, ভোক্তার হাতে আমি তুলে দিচ্ছি, এটাকেই কিন্তু বলা হচ্ছে বাজারজাতকরণ। তো সেই কারণে বাজারজাতকরণটাকে প্রভাবিত করছে কি কিছু শক্তি, কিছু পক্ষ। এই পক্ষ এবং শক্তিগুলোই হচ্ছে বাজারজাতকরণ পরিবেশ। আমরা এই সংজ্ঞাতেও সেটাই দেখতে পাচ্ছি যে বাইরের সব শক্তি বাজারজাতকরণ পরিবেশের অন্তর্ভুক্ত, যা এর বাজারজাতকরণ কর্মকাণ্ডকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে। অর্থাৎ এটাকে প্রত্যক্ষভাবে কিছু করে, যেটাকে আমরা অভ্যন্তরীণ পরিবেশ বলেছি একটু আগে, এবং পরোক্ষভাবে যেটা বাহ্যিক পরিবেশ বা সামষ্টিক পরিবেশ। তাহলে এই কর্মকাণ্ডগুলোকে প্রভাবিত করছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। এটাকেই বলা হচ্ছে বাজারজাতকরণ পরিবেশ। একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, একটা ছবি। দেখো, মার্কেটিং এনভায়রনমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে। মাঝখানে রয়েছে কি কোম্পানি। এই সার্কেলের মধ্যে এই কালারটা যেটা পার্পেল কালার, এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেষ্টিক পরিবেশ। যেমন এখানে আছে পাবলিকস, কম্পিটিটরস মানে কি জনগণ, প্রতিযোগী, সাপ্লায়ার্স সরবরাহকারী, কাস্টমার্স ক্রেতা, ইন্টারমিডিয়ারিস মধ্যস্থ ব্যবসায়ী। এরা হচ্ছে বেষ্টিক পরিবেশের অন্তর্ভুক্ত বিভিন্ন পক্ষগুলো। এরপরে বাইরে আমরা কি দেখতে পাচ্ছি, ডেমোগ্রাফিক, ইকোনমিক, ন্যাচারাল, টেকনোলজিক্যাল, পলিটিক্যাল, কালচারাল। এটি জনসংখ্যাগত, অর্থনৈতিক, প্রাকৃতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক। এগুলো হচ্ছে সামষ্টিক অর্থনীতি, অর্থাৎ ম্যাক্রো এনভায়রনমেন্ট। আর যেগুলো আমরা ভেতরের সার্কেলটাতে দেখেছি সেগুলো হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্ট বা বেষ্টিক অর্থনীতি, বেষ্টিক পরিবেশ। তাহলে এইগুলো প্রত্যক্ষভাবে, বেষ্টিক পরিবেশ প্রত্যক্ষভাবে এবং সামষ্টিক পরিবেশ পরোক্ষভাবে কি করছে, বাজারজাতকরণ কর্মসূচিকে প্রভাবিত করছে। যেটা হচ্ছে কোম্পানি। তাহলে যেসব উপাদান বা শক্তি প্রত্যক্ষভাবে প্রভাবিত করছে সেগুলোকে আমরা বলছি কি বেষ্টিক পরিবেশ, এবং যেগুলো পরোক্ষভাবে বা প্রভাবিত করছে সেগুলোকে আমরা বলছি বাহ্যিক পরিবেশ বা সামষ্টিক পরিবেশ। তাহলে এই শক্তিগুলোই বাজারজাতকরণ কর্মকাণ্ডকে প্রভাবিত করে। এটাকেই বলা হচ্ছে মার্কেটিং এনভায়রনমেন্ট, বাজারজাতকরণ পরিবেশ। এই শক্তিগুলো যে শুধু বাজারজাতকরণ কার্যক্রমকেই প্রভাবিত করে তা না, পুরো ব্যবসায়িক কর্মকাণ্ডকে কিন্তু প্রভাবিত করে। কিন্তু আমরা এখানে যেহেতু আমরা এই বিষয়টা নিয়ে পড়ছি, বাজারজাতকরণ বিষয়টা নিয়েই আমরা কিন্তু পড়ছি এবং এটাই আমাদের অধ্যয়নের বিষয়, তাই আমরা শুধু এদিকেই ফোকাস করছি। অর্থাৎ বিপণন কার্যক্রমকে কীভাবে প্রভাবিত করে এই পরিবেশ, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা যাচ্ছি। তো এখন দেখো, এই পরিবেশটা অর্থাৎ বিপণন পরিবেশ বা বাজারজাতকরণ পরিবেশটা কেন দরকার, এটা কেন একজন ব্যবসায়ীকে জানতে হবে। তোমরা পয়েন্টসগুলো লিখে নেবে। বাজারজাতকরণ পরিবেশ অধ্যয়নের গুরুত্ব, এটা কেন অধ্যয়ন করতে হবে, কেন এটা জানতে হবে। 1 নম্বরে আছে কার্যক্রম পরিচালনা, SWOT অ্যানালাইসিস, প্রতিযোগী মোকাবেলা, তথ্য সংগ্রহ, খাপ খাওয়ানো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা পূর্বানুমান। কার্যক্রম পরিচালনায় কেন জানতে হচ্ছে,
এই যে এটা তো আমরা আগে থেকে জানি যে একটা ব্যবসায়ের যা যা কাজ আছে সবগুলোই এই পরিবেশ দ্বারা প্রভাবিত হচ্ছে। তো সেই কারণেই আমাদেরকে এই পরিবেশ সম্পর্কে জানতে হবে একটা প্রতিষ্ঠানের কাজ চালাবার জন্য, সেটা যে কোনো কাজে, সেটা একেবারে উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত যাবতীয় কার্যক্রমটাই কিন্তু একজন ব্যবসায়ীর জানতে হবে পরিবেশ কী, পরিবেশের উপাদানগুলো কী, শক্তিগুলো কী, এটা জেনেই কিন্তু তাকে কাজে নামতে হয়। তো এই যে একটা প্রতিষ্ঠানের যে দৈনন্দিন যে কার্যক্রম রয়েছে সেটাতে অবশ্যই এই পরিবেশ প্রভাব ফেলে। এই কারণেই একজন মার্কেটারকে অর্থাৎ বিপণনকারীকে সবসময় জানতে হয়, সবসময় জ্ঞান রাখতে হয় বিপণন পরিবেশের উপাদানগুলো সম্পর্কে, এবং তাকে সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয়। এটার উপরে ডিপেন্ড করে তার সিদ্ধান্ত। SWOT অ্যানালাইসিস, আমরা এটা সম্পর্কে সবাই কম বেশি জানি, কারণ এটা আমরা আগে পড়েছি, ইন্টারমিডিয়েটে আমরা পড়েছি, HSC-তে আমরা পড়েছি। SWOT অ্যানালাইসিস মানে কি? এখানে S দিয়ে বলা হচ্ছে কি স্ট্রেংথ। একটা প্রতিষ্ঠানের, এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম অভ্যন্তরীণ কিছু উপাদান রয়েছে, বাহ্যিক কিছু উপাদান রয়েছে। যে অভ্যন্তরীণ পরিবেশের যে উপাদানগুলো সেগুলোকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে শক্তিগুলো, S দিয়ে বলা হচ্ছে শক্তিগুলো স্ট্রেংথ, আর W দিয়ে উইকনেস বা দুর্বলতা। এগুলো হচ্ছে কোম্পানির ভেতরের শক্তি এবং কোম্পানির ভেতরের দুর্বলতা। এটাই হচ্ছে S এবং W দিয়ে। এবং O দিয়ে হচ্ছে অপরচুনিটিস, T দিয়ে থ্রেট, সুযোগ এবং হুমকি। এবং এগুলো হচ্ছে কোম্পানির বাইরের অর্থাৎ বাহ্যিক পরিবেশের, ব্যষ্টিক পরিবেশের। তো এই পরিবেশের এই উপাদানগুলো, SWOT-এর এই উপাদানগুলো সম্পর্কে একজন মার্কেটার বা বিপণনকারীকে ভালোভাবে জানতে হবে। কারণ সে তার কোম্পানির ভেতরের শক্তি সম্পর্কে যদি না জানে, তাহলে সে পণ্য নিয়ে সে কীভাবে চিন্তাভাবনা করবে। শক্তির মধ্যে কি আছে? যে কোম্পানির মূলধন, কর্মচারী, যন্ত্রপাতি, এমনকি ব্যবস্থাপনার নীতিমালা, পরিচালনা সংক্রান্ত সমস্ত নিয়মকানুন, এগুলো সবগুলোই কিন্তু একটা প্রতিষ্ঠানের শক্তি। অর্থাৎ এগুলো যদি ফেভারেবল থাকে, যে পর্যাপ্ত মূলধন না থাকলে সে যতই চিন্তাভাবনা করুক, তার একটা ভালো পণ্য কিন্তু সে তৈরিও যেমন করতে পারবে না, তেমনি সে সেটা ভোক্তাকে পৌঁছে দিতেও পারবে না। এই কারণে তাকে এটা সম্পর্কে অবশ্যই জানতে হবে। এবং প্রতিষ্ঠানের দুর্বলতা কী সেটা সম্পর্কেও জানতে হবে, যে তার প্রযুক্তি নেই বা তার কর্মচারীরা যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত নয়, যথেষ্ট উপযুক্ত নয়, সেগুলো হচ্ছে দুর্বলতা। এটা সম্পর্কেও তাকে জানতে হবে। শুধু কর্মচারী না, অন্যান্য মূলধনের সংকট হতে পারে, সেখানে যন্ত্রপাতির প্রযুক্তির অভাব হতে পারে, বিভিন্ন রকম দুর্বলতা থাকতেই পারে। তারপর সুযোগ, অর্থাৎ বাহ্যিক পরিবেশে যা যা সুযোগ আছে, এই যে অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সব কিছু সম্পর্কে, সুযোগগুলো সম্পর্কে তাকে জানতে হবে। এবং হুমকিটা কি? এই যে বাইরের কোনো একটা প্রযুক্তির পরিবর্তন হয়েছে, বা অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, বা রাজনৈতিক সংঘাত দেখা দিয়েছে, এগুলো হচ্ছে বাহ্যিক পরিবেশের হুমকি, এবং এগুলো সম্পর্কেও তাকে অবশ্যই জানতে হবে। তাহলে SWOT অ্যানালাইসিস করেই কিন্তু মার্কেটারকে একটা সিদ্ধান্ত নিতে হয়, সে কীভাবে কাজগুলো চালাবে সেই সিদ্ধান্তগুলো তাকে নিতে হয়। প্রতিযোগী মোকাবেলা করার জন্য কিন্তু তাকে এই পরিবেশ সম্পর্কে ভালোভাবে জানতে হয়। কারণ তাকে, একজন বিপণনকারীকে অবশ্যই চিন্তা করতে হয় সে কিভাবে তার প্রতিযোগী প্রতিষ্ঠানের থেকে অপেক্ষাকৃত ভালো পণ্য ভোক্তার হাতে তুলে দেবে। এই যে অপেক্ষাকৃত ভালো পণ্য তুলে দেবে, এই কারণেই তাকে প্রতিযোগী সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হয়, এবং প্রতিযোগী সম্পর্কে তথ্যগুলো জেনে নিতে হয়। সেটা কিন্তু আমাদের এই পরিবেশের অন্তর্ভুক্ত। আমরা বলেছি না যে আমাদের যে ভেতরের পরিবেশ যেটাতে আছে সেখানে কিন্তু প্রতিযোগী আমরা দেখেছি, সার্কেলে আমরা একটু আগে দেখলাম, সেখানে কিন্তু আমরা প্রতিযোগীকে দেখেছি ব্যষ্টিক পরিবেশের উপাদান হিসেবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিযোগী কিন্তু এখানে কম্পিটিটরস, এখানে ব্যষ্টিক পরিবেশের উপাদান। তাই প্রতিযোগী সম্পর্কে অবশ্যই মার্কেটারকে জানতে হবে। তারপর আমরা আরও দেখতে পাচ্ছি তথ্য সংগ্রহ। বিভিন্ন রকমের তথ্য তার কাজে লাগে, যেমন ক্রেতা সম্পর্কে তথ্য, মধ্যস্থ ব্যবসায়ী সম্পর্কে তথ্য,
তারপর দেশের সার্বিক অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অবস্থা বা প্রযুক্তিগত উন্নয়ন, প্রযুক্তিগত পরিবেশ সবগুলো সম্পর্কে কিন্তু তাকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এরপরেই পণ্য নিয়ে সে চিন্তাভাবনা করতে পারে যে পণ্যটা যে এটা এখন তৈরি করা বা বিক্রি করা কতটা সঠিক হবে এ সম্পর্কে সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু তাকে অবশ্যই তথ্যগুলো জানতে হয়। এবং ক্রেতা সম্পর্কে জানা মানে কি, চাহিদা সম্পর্কে জানা, ক্রেতার রুচি, পছন্দ, চাহিদা এগুলো সম্পর্কে জেনেই কিন্তু সে পণ্য নিয়ে ভাবতে পারে। আবার মধ্যস্থ কারবারি মানে কি, যাদের মাধ্যমে সে পণ্যটা তুলে দিচ্ছে ভোক্তার হাতে, এই যে পাইকারি, খুচরা, প্রতিনিধি, বিভিন্ন রকমের পক্ষ রয়েছে, তাদের সম্পর্কেও তাকে অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে, তাদের কার্যক্রম নিয়ে তাকে ভালোভাবে জেনে নিতে হবে, কারণ এদের মাধ্যমেই সে কিন্তু পণ্যটা সফলভাবে ভোক্তার হাতে পৌঁছে দিতে পারছে। খাপ খাওয়ানো, এটা হচ্ছে পরিবর্তিত যে কোনো পরিবেশের সাথে খাপ খাওয়ানো। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য তাকে পরিবেশ সম্পর্কে জানতে হবে, নয়তো সে পরিবর্তনটাকে কিভাবে মেনে নিবে বা জানবে। সে জানলে তবেই তো সে আগে থেকেই প্রিপেয়ার থাকবে যে নতুন পরিবেশটা কি হতে পারে এবং সেই পরিবেশের সাথে সে খাপ খাওয়াতে পারে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সফলভাবে বাজারে টিকে থাকতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হয়। আমার পণ্য সম্পর্কে, আমার ব্যবসা যেটা নিয়ে হোক না কেন, আমার পণ্যটা বা সেবা যেটা নিয়ে আমি কাজ করি না কেন, সেটা একটা সময়ের জন্য নয়, এটা হচ্ছে দীর্ঘদিনের জন্য। আমি একটা পণ্য তৈরি করলাম, সফলভাবে বিক্রি করলাম, আমার কাজ কিন্তু শেষ নয়। আমাকে ভাবতে হবে এই পণ্যটা যেন দীর্ঘদিন বাজারে টিকে থাকে এবং দীর্ঘদিন যেন ক্রেতারা আমার কোম্পানির পণ্যটা এবং উক্ত পণ্যটা পছন্দ করে। সেটার জন্য বিভিন্ন রকমের প্ল্যানিং গ্রহণ করতে হয়। এটার জন্য কি করতে হবে, এই পরিবেশ সম্পর্কে জানতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এটা হচ্ছে তোমরা এর আগেও জেনেছ যে একজন ব্যবসায়ীকে যে কোনো পরিবর্তিত পরিবেশে চট করে কিন্তু সিদ্ধান্তটা নিয়ে ফেলতে হয়। তোমরা আগে পড়েছো না, এই সম্পর্কে পড়েছো ফ্লেক্সিবিলিটি মানে কি, একটা পরিবর্তন আসলো সেটার সাথে আমি খাপ খাইয়ে নিলাম, ঠিক আছে, এটাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি। এবং এই ব্যবসায় জগৎ কিন্তু সবসময় পরিবর্তনশীল, এখানে যে কোনো সময় যে কোনো পরিবর্তন চট করে চলে আসে। তো এই দ্রুত পরিবর্তনের সাথে আমাকে খাপ খাইয়ে মেনে নিয়ে আমাকে দ্রুত সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। আমি এক ধরনের পণ্য তৈরি করছি, হঠাৎ করে আমি জানতে পারলাম যে এটা আর চলবে না, এটা ক্রেতারা পছন্দ করছে না, বা সরকার কোনো রুলস জারি করেছে, বা অর্থনৈতিক কোনো একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, বা প্রযুক্তিগত আরও কিছু আধুনিকায়ন ঘটেছে যেটার জন্য ক্রেতা এটা পছন্দ করছে না। এ ধরনের নানা রকমের পরিবর্তন হঠাৎ করে চলে আসে। তখন কি করতে হয়, মার্কেটারকে দ্রুত একটা সিদ্ধান্তে চলে আসতে হয়, বিপণনকারীকে দ্রুত একটা সিদ্ধান্তে চলে আসতে হয়। এটার জন্য তাকে সেই পরিবেশের সুযোগ, হুমকি সবগুলো সম্পর্কে জানতে হচ্ছে, পরিবেশে কী ঘটছে না ঘটছে সেই সম্পর্কে তাকে জানতে হচ্ছে, তারপরেই তো সে সিদ্ধান্ত নিতে পারবে। এরপরে সমস্যা পূর্বানুমান, আমি যদি আমার পরিবেশ সম্পর্কে না জানি তাহলে আমি আগে থেকে সমস্যার পূর্বানুমান করতে পারবো না। আমাকে বুঝতে হবে যে পরিবেশে কি কি পরিবর্তন আসতে পারে, সেটা ব্যষ্টিক হোক বা সামষ্টিক হোক, কি কি পরিবর্তন আসতে পারে সেটা সম্পর্কে আমাকে আগে থেকে একটা আইডিয়া নিতে হবে, যাতে আমি প্রিপেয়ার থাকি, আমি প্রস্তুত থাকি যে আমার এই সমস্যা আসতে পারে, আমাকে এই সমাধানের পথগুলো হাতে রাখতে হবে। এটা আমাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। এটা যে কোনো ব্যবসায়ীকেই কিন্তু এটা করতে হয়। সমস্যাটাকে পূর্বানুমান করার জন্যই কিন্তু পরিবেশ সম্পর্কে, অর্থাৎ বাজারজাতকরণ পরিবেশ সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে, তবেই কিন্তু আমি প্রিপেয়ার থাকতে পারবো। তাহলে আমরা কেন এই পরিবেশ সম্পর্কে পড়ব, বিপণন পরিবেশ সম্পর্কে বা বাজারজাতকরণ পরিবেশ সম্পর্কে পড়ব, সেটা নিয়ে আজকে জানলাম। এবং তোমরা আশা করি বই কিনে ফেলবে এবং বই কিনে এই যে আমি যা যা বললাম সেগুলো আরেকবার বইয়ে দেখে নেবে। এবং বই না কিনে থাকলেও এই ক্লাসটা যদি মন দিয়ে করো এবং আমার কথাগুলো যদি বুঝো, তাহলেও কিন্তু তোমাদের কিছুটা আইডিয়া অবশ্যই আসবে যে কেন আমরা, অর্থাৎ বাজারজাতকরণ পরিবেশ কী এবং কেন আমরা এটা পড়ছি সেটা সম্পর্কে তোমাদের
একেবারে 100% না হলেও 80% ধারণা কিন্তু অবশ্যই হওয়ার কথা যদি ক্লাসটি মনোযোগ দিয়ে করো। এবং আশা করব সাথে সাথে তোমরা বইগুলো খুব দ্রুতই কিনে ফেলবে। তাহলে আজকে এ পর্যন্ত, আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো করবে। ধন্যবাদ, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।